আসসালামু আলাইকুম। আমি আমার এই চ্যানেলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের প্রেক্ষাপটে আমি চিন্তা করলাম যে বাংলাদেশের বিগত নির্বাচনগুলো, বিগত বিভিন্ন সালে বিভিন্ন নির্বাচন নিয়ে আলোচনা করা যায়। তার এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রথম সর্বজন গৃহীত এবং সর্বনিরপেক্ষ নির্বাচন যেটাকে বলা হয় 1991 সালের নির্বাচন। 1991 সালের নির্বাচন নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই শুনবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সমাধান করে দিবেন। আর আমার আলোচনার সাথে কোনো কিছু সংযোজন করতে থাকলে কমেন্ট করতে পারবেন। সো বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। প্রেক্ষাপট আমি বলি, 71 সালের পরে বাংলাদেশের প্রথম নির্বাচন 1973 সালে। ওই 73 সালের নির্বাচনে আওয়ামী লীগ, তখন তো যুদ্ধের পরে আওয়ামী লীগ এক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় 73 সালের নির্বাচনে। ওই নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্ক আছে। তত্ত্বাবধায়ক সরকার তখন ছিল না, সরকারের অধীনে নির্বাচন হয়। এরপর 1979 সালে নির্বাচন হয় জিয়াউর রহমানের অধীনে। এরপরে বিভিন্ন 86, 88 সালে নির্বাচন হয়। ওগুলো সব বেশিরভাগই বিতর্কিত নির্বাচন বলা হয়, মানে সবাই গ্রহণযোগ্য না সর্বক্ষেত্রে। সো 1990 সালে স্বৈরাচার এরশাদ পতনের পর সকল দল একত্রিত হয়ে একটা রূপরেখা তৈরি করে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সো 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হয়। ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ওনার নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন হয়, সকল দল এটা মেনে নেয়। যদিও বাংলাদেশের কালচারে দেখা যায় যে বিরোধী দল কখনোই মানে না, বাট ওই নির্বাচন সর্বজন গৃহীত এবং ভালো ভালো নির্বাচনগুলোর মধ্যে একটি। সো ওই নির্বাচনের সময় একটা বিভিন্ন ফ্যাক্ট কাজ করে, যেমন আমি এটা নিয়ে চিন্তা ভাবনা মানে পড়ালেখা করতে করতে বিভিন্ন জায়গায় আশ্চর্যজনক কিছু তথ্য পাই। যেমন 91 সালে নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল যে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ওই সময়ের একটা দল, তা দাবি করে তারা স্বাধীনতার পক্ষে দল। বিএনপিও জিয়াউর রহমান আদর্শে জাতীয়তাবাদী একটা দল ছিল। আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ওই সময় ব্যাপক শক্তিশালী ছিল। প্রতিটা ওয়ার্ড, মহল্লা, আসন সব জায়গায় তারা শক্তিশালী প্রার্থী প্রদান করেন। এবং একটা আসনে একাধিক দুইটা, তিনটা বা চারজন লোক শক্ত প্রতিনিধি তাদের ছিল। ওইখানে তাদের মনোনয়ন দিতে কষ্ট হয়। বাট অপরদিকে বিএনপির সকল সিটে বা 300 আসনে শক্ত প্রার্থী তারা দিতে একটু কষ্ট হয়, তাদের কষ্ট হয় এবং তারা ওইভাবে পায় না, বা তারা সাংগঠনিকভাবে সকল জায়গায় তাদের বিস্তৃতি ছিল না। তো স্বাভাবিকভাবে সবাই মনে করতো যে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে 91 সালে, সবাই ধারণা করতেছিল। এবং এটাও বলা হয় যে নির্বাচনের আগে আওয়ামী লীগ ঠিক করছিল কাকে কি মন্ত্রিত্ব দিবে বা কে কি পোস্ট পাবে, বা সব ঠিক করছিল নির্বাচনের আগে। এই প্রেক্ষাপটে নির্বাচনটা হয়, নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষভাবে হয়। এবং নির্বাচনে একটা মিরাকল সৃষ্টি হয়। মিরাকল সৃষ্টি হলো যে আওয়ামী লীগের বদলে বিএনপি নির্বাচনে জয়লাভ করে। এটা আসলে ওই সময়ের প্রেক্ষাপটে অনেকে চিন্তাই করতে পারেনি। ঠিক আছে, বিএনপি এত ভোটে পাশ করবে। এবং নির্বাচন বিশ্লেষণ করে দেখা যায় যে বিএনপি 140টি আসন লাভ করে, 140। আমাদের টোটাল সংসদীয় আসন 103টি, 300 সংসদীয় আসন। 151টা সিট পেলেই যে কোনো দল সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে বিএনপি পায় 140টি, আওয়ামী লীগ পায় মাত্র 88টি। আর তারপরে তৃতীয় দল ছিল জাতীয় পার্টি এরশাদ তখন জেলে ছিল, সে 35টা সিট পায়। আর জামাত পায় 18টি আসন। সো বিষয়টা হলো এই চারটা দলই মূল সিটগুলো পায়, বাকি ছোটো ছোটো কিছু দল ছিল। সো বিএনপি পাইল 140, আওয়ামী লীগ পাইল 88, জাতীয় পার্টি পাইল 35, আর জামাত ইসলাম পাইল 18টা। এই হলো সিকোয়েন্স। সো 140টা আসনে সরকার গঠন করা সম্ভব না, একটা দলের সমর্থন লাগবে, ছোটো দলের। সো জামাত ইসলামে 18টা সিট ছিল, তারা বিএনপিকে সমর্থন দেয়, দুজনে মিলে 151টা হয়, তারা সরকার গঠন করে। সো এখানে মজার বিষয়টা হইলো ভোটের হিসাব নিকাশ যদি করেন, সিটের কিন্তু ব্যাপক পার্থক্য। যে 140টা পেলো বিএনপি, আওয়ামী লীগ পেলো 88টা, কিন্তু ভোটের পার্থক্য বেশি নাই। সারা দেশে যদি ভোট গণনা করা হইতো, বিএনপি পাইছে 1,05,00,000 ভোট। সারা দেশে 300 সিটে 1,05,00,000 ভোট পেয়েছে। আর আওয়ামী লীগ পেয়েছে 1,02,00,000 ভোট। মাত্র 2.5 লাখ ভোটের ডিফারেন্স। মানে ভোট সমান সমান, প্রায় সমান সমান, ডিফারেন্স মাত্র 2.5 লাখ। কিন্তু সিটের মানে সংসদীয় আসনের একটা বিশাল ডিফারেন্স। তো সংসদীয় সিস্টেমে আসলে ভোটের ডিফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কোন আসনে কে কত ভোট পেয়ে জিতছে। একটা আসনে আপনি 50,000 ভোটের ব্যবধানে জিতলেন, একটা আসনে আপনি 2,000 ভোটের ব্যবধানে জিতলেন, আসন একটাই কাউন্ট হবে। তো ভোটের ব্যবধান এখানে ইম্পর্টেন্ট হয় না। তো সারা দেশে দেখা গেছে যে ভোট দুই দল প্রায় সমান সমানই পাইছে, কিন্তু আসনটা ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ালো যে 1,05,00,000 ভোট পেয়েছে বিএনপি, প্রায় 1,02,50,000 ভোট পাইছে আওয়ামী লীগ। আর তৃতীয় যে দল ভোটটা, তৃতীয় সবচেয়ে সিট পাইছে জাতীয় পার্টি, 35টা সিট পাইছে। তাদের কিন্তু ভালো ভোট ছিল, তারা প্রায় 40 লক্ষ ভোট পাইছে।
আর জামাতে ইসলাম অস্বাভাবিক 41 লক্ষ ভোট পাইছে, মানে 71 সালে একদম পরাজিত শক্তি হিসেবে ধরা হয় অনেকে বলে, কিন্তু 71 সাল থেকে এখন 20 বছরের পরে তাদের কিন্তু তার 40 লক্ষ ভোট আছে। তার মানে 1 কোটি ভোট যদি বিএনপির থাকে, বা 1,05,00,000 ভোট বিএনপির, 1,02,00,000 আওয়ামী লীগের, তার প্রেক্ষাপটে জামাতের 40 লাখ ভোট আছে। মানে জামাত তাদের, মানে বিএনপি আওয়ামী লীগের 40%। বিএনপি আওয়ামী লীগ 100 জন লোক সাপোর্ট থাকলে জামাতের 40% লোক ছিল। এবং জাতীয় পার্টির ওই রকমই, ওই সক্ষমই প্রায় 40 লক্ষ ভোট ছিল। তো জামাত পাইছে 41 লাখ ভোট, জাতীয় পার্টি পাইছে 40 লাখ ভোট, আওয়ামী লীগ পাইছে 1,02,00,000 ভোট, আর বিএনপি পাইছে 1,05,00,000 ভোট। ভোটের সিকোয়েন্স এখানে কিন্তু আসনটা অনেক কম বেশি হয়ে গেছে এলাকা ভিত্তিক ক্ষেত্রে। জাতীয় পার্টি রংপুর অঞ্চলগুলোতে তার প্রাধান্য ছিল বেশি, সো ওইখানে একক ছত্র আসন পাইছে। অন্য জায়গায় তাদের ভোট ছিল না। জামাতের প্রতিটা সিটেই কম বেশি ভোট ছিল, তারা আসন খুব একটা বেশি পায়নি, বাট তারা ভোট পাইছে ভালো। এইটা হইল কাহিনী। সো আরেকটা মজার বিষয় আমি এখানে অ্যাড করি। এখানে আওয়ামী লীগ এখানে একা নির্বাচন করলেও আওয়ামী লীগের মতো আরেকটা দল ছিল বাংলাদেশ বাকশাল, যেটা বঙ্গবন্ধু গঠন করছিল। ওইটার নেতা ছিল আব্দুল রাজ্জাক সাহেব। উনি আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে যোগদান করেন না। উনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের, মানে বলতে আওয়ামী লীগের যারা সমমনা হইলেও আওয়ামী লীগের সাথে আলাদা নির্বাচন করছে বাকশালের মাধ্যমে, বাকশাল দলের আন্ডারে। তারা 6 লাখ ভোট পাইছে। হ্যাঁ, তারা 6 লাখ ভোট, এবং তারাও 5টা সিট পাইছে। সো যদি আওয়ামী লীগ 2 ভাগে ভাগ না হয়ে নির্বাচন করতো, বাকশাল যদি আওয়ামী লীগের সাথে নির্বাচন করতো, তাহলে দেখা যেত যে আওয়ামী লীগ আরও বেশি ভোট পাইতো। বিএনপি 1,05,00,000, আর আওয়ামী লীগ হয়তো 1,07,50,000 ভোট হয়ে যেত। সো এইখানে অনেক কিছু সিকোয়েন্স আছে। ওই সময় বোঝা গেছে যে আসলে জোটের বদ্ধভাবে যে নির্বাচন করাটা কত উপকার। 91 সালে মানুষ হালকা ধারণা করতে পারতেছিল যে আসলে একসাথে থাকলে ভোটটা ডিভাইড হয়ে যায়। ভোটটা, টোটাল নাম্বার অফ ভোট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো যে কোন আসনে কার কত ভোট, এটা এখানে একটা ইম্পর্টেন্ট। সো ওইটা গেল ওই আসনে। ওই নির্বাচন 91 সালের নির্বাচনে আরও একটু গুরুত্বপূর্ণ তথ্য হলো, ওই সময় সারা বাংলাদেশে যত ভোটার ছিল, ওই ভোটারের মাত্র 55% লোক ভোট কেন্দ্রে যায়। সো 100 জন লোকের মধ্যে 55 জন লোক ভোট প্রদান করে। সো এটার একটা পরবর্তী ভিডিওতে আমি বলবো যে এটা গ্র্যাজুয়ালি বাড়ছে। 91 থেকে 96 আরও বাড়ছে। 96, 2001 ভোটের উপস্থিতি, মানে 91 সালে ভোটের উপস্থিতি খুবই কম ছিল ওই সময়। ওইটা একটা বিষয়। এবার আসি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে সারা বাংলাদেশে তো অনেকগুলো বিভাগ। কোন এলাকায় কোন দলের জনপ্রিয়তা 91 সালে বেশি ছিল, বা কোন এলাকায় কোন দল কত পার্সেন্ট ভোট পাইছে, এটা কিন্তু জানা দরকার। মানুষের ভোটের রাজনীতি বুঝতে হলে সব কিছু হিসাব করতে হবে। মানুষ আগে কাকে ভোট দিত, কখন তার সাইকোলজি চেঞ্জ হয়েছে, কোন এলাকায় কার সেন্টিমেন্ট কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি, বা এটা নিয়ে একটা লেখাপড়া করছি, যা আইডিয়া নিলাম। মজার বিষয়টা দেখেন, 91 সালের নির্বাচনে ঢাকা তখন অনেক বড় একটা বিভাগ ছিল। তখন টোটাল বিভাগ ছিল 6টা: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট। সো ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চলগুলো নিয়ে, ময়মনসিংহ বিভাগ তখন ছিল না, সম্ভবত ফরিদপুর এই অঞ্চলগুলো ঢাকার অঞ্চলে ছিল। 90টি সিট ছিল ঢাকা বিভাগীয় অঞ্চল। ঢাকা পার্শ্ববর্তী অঞ্চলে 90টি সিট ছিল। ঠিক আছে, মুন্সিগঞ্জ ধরতে পারেন আপনি, টাঙ্গাইল ধরতে পারেন, ময়মনসিংহ তখন ঢাকাতে ছিল আশা করি সম্ভবত। এদিকে আশেপাশে ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল, বিক্রমপুর এগুলোও ধরতে পারেন। 90টি সিট। 90টি সিটের মধ্যে 56টি সিট পাইছে বিএনপি। ব্যাপক। আওয়ামী লীগ পাইছে মাত্র 15টি। তার মানে ঢাকা বিভাগে আওয়ামী লীগ হারিয়ে গেছে। ঢাকা বিভাগে বিএনপি থেকে আওয়ামী লীগের ডিফারেন্স ছিল 41টা। দ্যাট মিনস এই বিভাগটাই রাজনীতি সরকার গঠনটা চেঞ্জ করে দিয়েছে। টোটাল সারা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির পার্থক্য কত ছিল? 56, 56, 58টা। হ্যাঁ, এই ঢাকাতেই তারা 41টা কম পাইছে। সো এখানে ঢাকাতেই তাদের সিনারিও, মানে ভবিষ্যৎ বলে দিছে, ঢাকা ভবিষ্যৎ নির্ধারণ করে দিছে যে দেশের সরকার গঠন কে গেল। ঢাকাতে একটা বিষয় হলো, ঢাকাতে স্বয়ং শেখ হাসিনা নিজে প্রার্থী হয়েছে। সে সাবির হোসেন কোকা কাছে পরাজিত হয়েছে, স্বয়ং শেখ হাসিনা। এবং আরেকটা সিটে এম মান্নান সাহেব, ওনার কাছে শেখ হাসিনা স্বয়ং পরাজিত হয়েছে ঢাকাতে। এবং ঢাকাতে একটা বিষয় হলো, ঢাকার সেন্টিমেন্ট বিএনপি পন্থী ছিল অনেকটা, বিএনপির দিকে ঝোঁক ছিল বেশি। 91 সালের ফলাফল ঢাকা নির্ধারণ করছে। এর পাশাপাশি আপনার চট্টগ্রামে দেখবেন, চট্টগ্রামে 60টা সিটের মধ্যে আপনার বিএনপি পাইছে 28টা, আওয়ামী লীগ পাইছে 20টা। কাছাকাছি হইলেও আওয়ামী লীগ, বিএনপি বেশি পাইছে, বাট কাছাকাছি। রাজশাহীতে বিএনপি পাইছে 27টা, আওয়ামী লীগ পাইছে 11টা। রাজশাহী তো ডমিনেশন করছে বিএনপি, বাট রাজশাহীতে তখন রংপুর বিভাগ ছিল, ওইখানে জাতীয় পার্টি পাইছে 24টা। তার মানে রাজশাহী টোটাল বিভাগে রংপুর অঞ্চলগুলোতে জাতীয় পার্টি এটা ডমিনেশন ছিল। জাতীয় পার্টি পাইছে 24টা রাজশাহী বিভাগে। বিএনপি পাইছে 27টা, আওয়ামী লীগ পাইছে 11টা।
তো খুলনা অঞ্চলে এসে দেখা গেছে আওয়ামী লীগ বিএনপি কাছাকাছি, বিএনপি 14টা, আওয়ামী লীগ 13টা, দুইটা। আর বরিশালে স্বাভাবিক, বরিশাল তখন ফরিদপুর সম্ভবত বরিশাল ছিল, গোপালগঞ্জ সাইডে বরিশাল অঞ্চলে আওয়ামী লীগ মোটামুটি ভালো করছে, তারা পাইছে 11টা, বিএনপি পাইছে 8টা। হ্যাঁ, এবং সিলেটে আওয়ামী লীগ সবচেয়ে ভালো করছে। সিলেট অঞ্চলে বিএনপি পাইছে মাত্র 7টা, আওয়ামী লীগ পাইছে 18টা, জাতীয় পার্টি পাইছে 3টা। তারপরে বোঝা গেছে সিলেট অঞ্চলে আওয়ামী লীগ ডমিনেশন করছে, বরিশাল অঞ্চলে, বরিশাল খুলনা অঞ্চলে সমান সমান ছিল, কিন্তু রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা এই 3 বিভাগে বিএনপি ডমিনেশন করছে। এবং একক মানে ঢাকা বিভাগে একক ডমিনেশনের কারণেই বিএনপি ক্ষমতায় আসে। আমি ইতিপূর্বে বলছি যে মাত্র 55% লোক এখানে ভোট কেন্দ্রে গেছে গেছে নির্বাচনগুলোতে। তাহলে আরেকটা বিষয়টা আমরা মোটামুটি আইডিয়া পেলাম। এখন আরেকটা বিষয় হলো টোটাল ভোট কাউন্ট যদি একত্রিত করা হয় বাংলাদেশে, তার মধ্যে বিএনপি পাইছে 30.81%, 30 দশমিক সামথিং পাইছে। আওয়ামী লীগও পাইছে 30.08, মানে সামান্য ডিফারেন্স, হয়তো বলো 2.5 লাখ ডিফারেন্স, পার্সেন্টেজ 30 থেকে 31-এর মধ্যে দুই দলই পাইছে। জামাত ইসলাম প্রায় 12 সামথিং পাইছে, 12%-এর মতো পাইছে। জাতীয় পার্টিও 12%-এর মতো পাইছে, মানে জাতীয় পার্টি জামাত 12%, একটু কম বেশি, জামাত একটু বেশি পাইছে। আর আওয়ামী লীগ বিএনপি কাছাকাছি একটু বেশি, বাট সিটগুলো একটা ডিফারেন্সিয়েট হয়েছে। সো এখান থেকে ভোট কেন্দ্রে বোঝা গেল যে আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি টোটাল ভোটের কত পার্সেন্ট, 60% নিয়ন্ত্রণ করছে। বাকি 40% কিন্তু অন্য অন্য দল, সকল দল মিলা পাইছে 40%, আওয়ামী লীগ বিএনপি মিলা পাইছে 60%। তার মানে বোঝা গেল যে 91 সালে আওয়ামী লীগ বিএনপি একক নিয়ন্ত্রণাধীন ছিল না, অন্য দলও শক্তিশালী ছিল। কিন্তু আমরা এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আস্তে আস্তে আওয়ামী লীগের ভোট ব্যাংক বাড়তেছে, পার্সেন্টেজ বাড়তেছে, এবং ভোটার উপস্থিতির সংখ্যাও বাড়তেছে, অন্য দল কীভাবে দুর্বল হয়ে যাচ্ছে। আর ওই নির্বাচনে যেহেতু বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, জামাতের সমর্থন নিয়ে আসছে। সো এখানে আমরা জানেন যে 2/3 মেজরিটি না পাইলে সংবিধানে বা অনেক বড় বড় কিছু করা যায় না, বা সরকার অনেক কিছু করতে পারে না। তো সরকারটা মোটামুটি স্বাভাবিকভাবে পরিচালনা করছে 5 বছর। কিন্তু যখনই আপনার 2/3-এর বিষয় আসে পড়ে, তখনই সমস্যাগুলো শুরু হয়, যেটা 2001 সালের নির্বাচন থেকে আমরা দেখতে পাচ্ছি। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এইভাবে আমি পরবর্তী বিভিন্ন নির্বাচন বিষয়ে বলবো, এবং শেষে 3টা নির্বাচনের পরবর্তী ভিডিওতে 3টা নির্বাচনের একটা অ্যানালাইসিস কীভাবে বাড়ছে। 3টা নির্বাচন মানে 91, 96, 2001, 3টা নির্বাচন একবারে বেস্ট, মানে খুবই ভালো নির্বাচন। যত খারাপ লোকে, যত বিরোধী দলের লোক এই নির্বাচনটাকে ভালোই বলবে, এটা খুব একটা মেন উপদেশ ছিল না। 2008 নির্বাচনও ভালোই বলা যায়, 2008 নির্বাচনে বিতর্ক আছে। 91, 96, 2001 ইজ বেস্ট, 2008ও মোটামুটি বেস্ট ধরা যাবে। এই 4টা নির্বাচন যদি ধরি, খারাপ বলা যাবে না। এরপরে নির্বাচন, বাকি নির্বাচনগুলো ধরা যাবে না। ধন্যবাদ।